ঈদ মোবারক। আশা করি সবার ঈদ খুব আনন্দে কাটছে। দর্শক, জীবনে চলার পথে এগিয়ে যাওয়ার সময় আমরা অনেক মানুষের সাথে পরিচিত হই। অনেকেই আসেন, অনেকেই চলে যান, কিন্তু এমন অনেকেই আমাদের জীবনের সাথে গেঁথে যায় যাদেরকে বাদ দিয়ে নিজের অস্তিত্ব ভাবাই যায় না। তাদেরকে আমরা বলি বন্ধু। বন্ধু মানে আস্থা, বন্ধু মানে সাহস। একজন প্রকৃত বন্ধু পাশে থাকলে পৃথিবীটাও জয় করা সম্ভব। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদের বিশেষ আয়োজন ZSRM নিবেদিত বন্ধু তারা অনুষ্ঠানে। আমি নীলহুরে জাহান আছি সাথে। আর আজ আমাদের সাথে আছেন দেশের শোবিজ অঙ্গনের দুই তারকা বন্ধু, অভিনেতা ডাক্তার এজাজুল ইসলাম ও অভিনেতা ফারুক আহমেদ। ঈদের সময়টা দুজনকে পেয়েছি, দুই বন্ধুকে একসাথে। প্রথমেই ঈদ কেমন কাটলো এটাই শুনতে চাই। সচরাচর ঈদের দিন আনন্দটা কতটা থাকে এখন? ঢাকায় যখন ঈদ করি তখন ঈদের কোনো ওইরকম আনন্দ নেই, কারণ সকালে ঘুম থেকে উঠি, পাশে মসজিদ, নামাজ পড়তে যাই, নামাজ পড়ে আসবার পরে বউ খাবার তৈরি করে রাখে, সাধারণত খিচুড়ি। আচ্ছা, ঈদের সকালে খিচুড়ি খাই। আচ্ছা। নামাজ পড়ে এসে খিচুড়ি খাই, তারপর একটা ঘুম, তারপর বউ আবার দুপুরের রান্না রেডি করে। আচ্ছা, ঘুম থেকে উঠে দুপুরের খাবার, তারপর আরেকটা ঘুম, মানে খুব ঘুম দিয়ে ঈদের দিনটা যাচ্ছে। তারপর বউ আবার রাতের খাবার তৈরি করে, তারপর আবার ঘুম, রাতের খাবার খেয়ে আবার ঘুম। গেস হোয়াট, আমি জানতাম এটা যে আবার ঘুম। তার মানে ঈদের দিন আরাম করে ঘুমিয়ে ঘুমিয়ে কাটে আপনার। এটার পিছনে খুব শক্ত যুক্তি আছে, কারণ আমাদের এখন অভাবটাই হচ্ছে ঘুমের, এটা ঠিক, বিশ্রামের। আমি একটু এপাশে চলে আসি। ফারুক আহমেদ, আপনার ঈদের দিনটা এবার শুনতে চাই, কেমন ছিল? আমার ঈদের দিনও ঈদের মতনই। আপনিও রোগী দেখেন? না, শুরু ঘুম। ও আচ্ছা, ঘুমের ব্যাপারটা। হ্যাঁ, রোগীও দেখি মাঝে মধ্যে। আচ্ছা, মানে অনেকে মনে করে যে ডাক্তার এসে থাকে, আমি তো অনেক কিছু জানি। অনেকে আসে, আচ্ছা, কিছু দুই একটা ওষুধ তো জানি, প্যারাসিটামল, এরকম কিছু ওষুধ আছে না। মানে ডক্টর এজাজের বন্ধু বলে আপনার কাছে রোগী প্রেসক্রিপশন চাইতে আসে আর আপনিও দিয়ে দেন? ডক্টর, এটা কি অ্যালাউড? না, উনি যদি শিখে থাকেন হতে পারে, হয় না? আচ্ছা, শুনে অনেক কিছুই হয়তো। পেটে ব্যথা, এটা তো আমি জানি কি ওষুধ দিতে হবে। তো যাই হোক, ঈদের দিন সকালে উঠি, ওই নামাজ পড়ে ঘুম না, প্রথমে খাওয়া দাওয়া করি। স্ত্রী রান্না করেন, সেমাই করেন, কিন্তু যেহেতু ডায়াবেটিসের রোগী সেমাই খাইতে পারি না। আমার বাসাও মানে ঘটনাক্রমে, মানে ডাক্তার সাহেবের বাসায় যেরকম খিচুড়ি রান্না হয়, আমি খুব খিচুড়ি পছন্দ করি। খিচুড়ি, ডিম আর কালিজিরা ভর্তা, এটা আমার সবচেয়ে প্রিয় খাবার। তো ওইটা খাই। তো তারপরে তার বাসায় তো কোনো মেহমান আসে না, সে যেটা বললেন। তো আমার বাসায় একটু মেহমান আসে। আমার বাসায় মেহমান খুব কম আসে। আচ্ছা, সেটা কেন? আমি মেহমান সহ্য করতে পারি না। খারাপ ব্যবহার করেন? খুবই বিরক্ত লাগে, কারণ আমি সারাটা বছর ছুটি, ঈদের দিনটা আমি বিশ্রাম নেব, কেন মেহমান আসবে? আমি মেহমান আসলে অত্যন্ত বিরক্ত। এই এপিসোড দেখে যারা ঈদের দিন আপনাকে আপনার বাড়ি ঘুরতে যেতে চায় তারাও ভয় আর যাবে না। তাদেরকে নিষেধ করে দিলাম, পরদিন আসুন, আমাকে ডিস্টার্ব করতে আসবেন না। কারণ সারা বছর আসলে আপনার চেম্বার, রোগী, অভিনয় নিয়ে এত ব্যস্ত থাকেন। আমাকে একটু বিশ্রাম নিতে, আমি ঈদের একদিন, দুদিন, 3 দিন যে সময়টা ছুটিতে থাকি, আমি চাই সে সময়টা বাসায় থাকবো, ঘরের মধ্যে থাকবো এবং বিশ্রাম নেব। আচ্ছা, আমি দুজনের মধ্যে শুনি, দুজনের বন্ধুত্ব তো অনেক দিনের, তো ঈদের সময়টায় দুজনের বাড়িতে যাওয়া হয় না কেন? না, কেন আমি ফারুক ভাইকে ডিস্টার্ব করবো? আমি যদি প্রকৃত বন্ধু হই, আমি জানি উনি ঘুমাচ্ছেন, আমি কেন ওনার ঘুম নষ্ট করব? এবং উনি যদি আমার প্রকৃত বন্ধু হন, উনিও জানেন আমি ঘুমাচ্ছি, কেন উনি আমার ঘুম নষ্ট করবেন? দারুণ বন্ধুত্ব, মানে বন্ধুত্বের একটা নতুন সংজ্ঞা আমি জানলাম, যে যদি ভালো বন্ধু হয় তাহলে ঈদের সময় বাড়িতে আসবে না। ডেফিনেটলি। আচ্ছা, ওয়েল, ঈদ নিয়ে শুনছিলাম দুজনের মোটামুটি ঈদের ভিন্নতর ঈদের একটা এক্সপিরিয়েন্স আমি শুনলাম। দুজনেই কিন্তু খুব সুন্দর করে ঈদের দিনের সাথে নিজের স্ত্রীর কথাটা মেনশন করলেন, যে সকালে বউ রান্না করে রাখে। বউয়ের হাতের সবচাইতে স্পেশাল রান্না কি? খিচুড়ি। খিচুড়ি। আপনার ক্ষেত্রে? খিচুড়ি, গরুর মাংস, মুরগির রোস্ট, পোলাও। সেসব বড় লোকই রান্না করে। তাকে যদি বলি আজকে একটু শুটকি মাছ আনলাম, শুটকি মাছটা রান্না করো, এটা এমন রান্না হবে মুখে দেওয়া যাবে না। যদি বলি আজকে একটু কচু আনলাম, এটা রান্না করো,
সে এটা রান্না করতে পারবে না। আমি জানি না, এত বড় লোকের মেয়ে সে না, কিন্তু তারপরও তার রান্না বান্না সব উঁচু লেভেলের। আচ্ছা উঁচু লেভেলের রান্না তার খুব সুন্দর হয়, কিন্তু তাকে যদি মানে খুবই সাধারণ একটা খাবার রান্না করতে বলি, যেরকম মুখী কচু, হ্যাঁ যেরকম কচুর লতি, এগুলি তো আমরা সচরাচর খেয়ে আমাদের থাকি। খুব প্রিয় খাবার, আমার খুব প্রিয় খাবার, কিন্তু এগুলি সে পারে না। তাকে গরুর কালা ভুনা, মুরগির রোস্ট, পোলাও, মানে খিচুড়ি, শাহী খাবার। শাহী খাবার সে ফার্স্ট ক্লাস। আমি না ঠিক বুঝতে পারছি না, তিনি কি বইয়ের প্রশংসা করছেন নাকি না, দুর্নাম প্রশংসা করছে, দুটোই একসাথে প্রশংসা চলছে। এবং দুর্নাম একই সঙ্গে। প্রশংসা হচ্ছে যে সে এই লেভেলের রান্নাগুলি খুব ভালো করে, আচ্ছা। কিন্তু গরিবের খাবার হ্যাঁ সেটা রান্না করতে পারে না, যদিও সে বড় লোক না। তারপরও পেরেছি। কেন যে এগুলি পারে না আমি জানি না। আচ্ছা, আমি তো ঈদের দিনের এইটুকু বুঝলাম যে দুজন ঘুমাতে পছন্দ করেন, রেস্ট নিতে পছন্দ করেন, এমনকি কেউ কারো না বাসায় না, আমি যেতে তো চান সারাদিন না। ঘুমাই না। আচ্ছা আমি তো বললাম যে খাওয়া পর্যন্ত বলেছিলাম, তারপর তো আর বলতে তারপরে পারিনি। বলতে দেন নাই। আচ্ছা সরি। আমি তো ঘুমাই না, আচ্ছা তারপর আমি সকালে ঘুমাই, ওই খাওয়ার পর একটু ঘুমাই, হ্যাঁ তারপরে গেস্ট আসে আমার পাশের বাসা থেকে আসে, তো ও একটু ওদের সাথে একটু বসতে হয়। আমি খাই কম। তারপরে বিকেলে আমার বাসাতে স্কাটনে, আমি মিরপুরে যাই আমাদের বাড়িতে, ওখানে বড় ভাই ছোট ভাই আছেন। বাবা মা থাকলে তো মানে আরো বেশি মানে আগে যেতাম, এখন বাবা মা নেই, তো ওখানে যাই। আচ্ছা গিয়ে ওখানে বড় ভাইকে সালাম টালাম করি, ভাবি আছে, ছোট ভাই আছে। তারপরে যাই রূপনগরে আমার বোনের বাসায়, আচ্ছা আমার একটা বোন, আমরা 3 ভাই, তো বোনের বাসা থেকে তারপরে আবার শ্বশুর বাড়ির দিকে যাই, ওখানে আবার থেকে ওই পুরান ঢাকায় থাকে, ওইখানে থেকে আচ্ছা আর রাতে খাওয়া দাওয়া করে ব্যাক করি। বেশ, মানে আপনি একদম ঈদের ঈদের দিন। মতো ঈদ কাটান। ঈদের ঈদের দিন দিন। একদম সব পরিবার আত্মীয় স্বজন সবার সাথে মানে দেখা এটা জাস্ট এটা যে খুব মানে এটা করতে হয়, যেহেতু একটা ফ্যামিলি দায়িত্ববোধের মেনটেন আমার জায়গা দায়িত্ববোধের জায়গা থেকে করি, বাট এটা যে খুব মানে আসলে তার মধ্যে আমি টায়ার্ড থাকি অনেক। আমিও তো কাজ করি, শুধু ডাক্তারই যে জীবনে সবচেয়ে বেশি পরিশ্রম করে তা না, কায়িক পরিশ্রম বাকি এটা বললে ভুল হবে, আমারও অনেক রকমের পরিশ্রম আছে। আমার অফিসও করি, তারপরে নাটক করি, অভিনয় করি, থিয়েটার করি, বিভিন্ন কাজের তো অনেক ব্যস্ততা আমার থাকে, অনেক ধরনের ব্যস্ততাই আছে। অনেক ব্যস্ততা। আবার এখন একটু লেখালেখিও করি, 3 বছর যাবত। দুজনের ঈদের সময়টায় সালামি দেওয়ার প্রসঙ্গটা একটু বাদ পড়ে গেছে, তো সেটা আমি অবশ্যই আনতে চাই। সালামি কতটুকু দেওয়া হয়? সালামি সকালবেলা ছেলে মেয়েদের দিই। কয় ছেলে মেয়ে আপনার? আমার 2 মেয়ে 2 ছেলে। তো আচ্ছা। এক ছেলে দেশে এখন নাই, দেশে থাকতে 2 মেয়েকে দিতাম, 2 ছেলেকে দিতাম। এখন 2 মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, তাদের জামাইরা যখন থাকে, সব সময় তো থাকে না, হয়তো বা শ্বশুর বাড়িতে গিয়েছে মেয়ে, জামাইরা থাকলে জামাইদেরকে সালামি দিই, মেয়েদেরকে দিই। এক ছেলের বিয়ে হয়েছে, সেই ছেলেকে দিই, ছেলের বউকে দিই, এবং এর সঙ্গে সবার আগে বউ দৌড় দিয়ে আসে, বউকেও দিতে হয়। এবার ঈদ নিয়ে কাজ কেমন ছিল সেটা একটু শুনবো। ঈদের কোনো বিশেষ কাজ? এবার কাজই ছিল না আচ্ছা আমার, বোধহয় ছিল না। ডক্টর এজাজ। ঈদের কাজ ছিল, কিন্তু এখন কাজ নিয়ে এত উচ্ছ্বসিত মনে হয় না নিজেকে। আচ্ছা যে কাজগুলি করি সেগুলি আসলে নিজেরই পছন্দ হয় না। যখন হুমায়ুন স্যারের সঙ্গে কাজ করতাম, তখন ঈদের দিন কবে আসবে, কবে নাটকটি প্রচারিত হবে, কবে নাটকটি বসে দেখব, একটা এক্সাইটমেন্ট ছিল। সেই উত্তেজনা ছিল। এখন নিজে যেগুলি কাজ করি এবং করছি, কাজ করছি না তা না, কাজ অনেক কাজই করেছি, আমিও নিশ্চিত ফারুক ভাইও করেছেন, তো ওনারও মনের অবস্থা সেরকম যে কি করেছি, কি বলবো, কি দেখব। নিজের কাজ নিজে কতদিন দেখি না, মানে স্যার চলে যাওয়ার পর আমার মনে পড়ে না। মানে যতটুকু বুঝতে পেরেছি যে কাজ নিয়ে দুজনে একটু ফ্রাস্ট্রেটেড, মানে একটু না, অনেক অনেক মানে ভালো কাজ, হতাশাগ্রস্ত। মানে একটু মানে মন মতো কাজ, ভালো তো আসলে আপেক্ষিক বিষয়। জি মন মতো কাজ মানে আমার মনের মতো কাজ এরকম খুব একটা পাওয়া যায় না, দেখে মনে হয় যে আমি করি নাই, মনে যেটা খোরাকটা করেছি ওটা মিটছে মাথায় আমি নেই। সেটাই বললাম, আগে শুটিং করতাম, একটা ভালো কাজ করব, দর্শক দেখবেন, দর্শকরা প্রশংসা করবেন, উদ্দেশ্য সেটা ছিল। আর এখন শুটিং করি যে শুটিং করতে যাব, ফারুক ভাইয়ের সঙ্গে দেখা হবে, আরও অনেক পরিচিত জনদের সঙ্গে দেখা হবে, সুন্দর আড্ডা হবে, সুখ দুঃখের কথা হবে,
মানে এটি হচ্ছে মূল বিষয়। তারপর ফাঁক দিয়ে একটু অভিনয় করে আসবো। এটা হচ্ছে কাজের ক্ষেত্রে তো অ্যাক্টিংটা এখন হচ্ছে ছুতা, জি যে অ্যাক্টিং এর ছুতায়, অভিনয়ের ছুতায় বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে, গল্প হবে, কারণ আমাদের তো আর অন্য কোনো রিক্রিয়েশন নাই, তাই না? আমার বিশেষ করে আমার রুগী আর নাটক আর সংসার, এর বাইরে তো আমি কোনো ক্লাবে যাই না, কোনো আড্ডায় যাই না, কোনো পার্টিতে যাই না। আমার জীবনে অন্য কোনো বিনোদন নাই। আমার বিনোদন রুগী এবং শুটিং। তো এবং আপনি দুটো নিয়েই অনেক অনেক ডেডিকেটেড না, থাকেন। আমি সবই দেখেছি, ঠিক আছে, কিন্তু আমাদের সারাদিন রোগী দেখে আমি শিওর আবার ফারুক ভাইয়েরও শুটিং জীবন সেটে। এরকম যে ওনার জীবনে সংসার, অভিনয় এবং উনি যে কাজ করেন সেটি, এর বাইরে থাকে না। অনেকে সন্ধ্যা হয়ে গেল ক্লাবে চলে গেলাম, আজকে ওই পার্টিতে গেলাম, কালকে ওই পার্টিতে গেলাম। আমাদের জীবনে এগুলি নেই। সুতরাং মানে কাজের ওই মধ্যে শুটিংটাই হচ্ছে আমাদের আনন্দ, জি বিনোদন এবং প্রশান্তির জায়গা। বুঝতে পেরেছি। দুজনের এমনিতে আমাদের তো শোয়ের খাতিরে দেখা হয়ে গেল, সচরাচর কাজ ছাড়া, শুটিং ছাড়া কতটা দেখা সাক্ষাৎ হয়? দেখা হয় না। হয় না, না সেরকম, কিন্তু কথা যোগাযোগ। হ্যাঁ, কথা যোগাযোগ হয়, দেখা হয় না শুটিং ছাড়া। আচ্ছা, দুজনেরই আপনি যেমন নামটা চলেই এলো হুমায়ূন আহমেদ, এই নামটি আপনাদের দুজনের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং দীর্ঘ একটা সময় একসাথে কাজ করেছেন। হুমায়ূন আহমেদের সাথে কাজগুলোকে সাথে নিয়ে আপনারা অনেক পরিচিতি পেয়েছেন। আমরা সেই চ্যাপ্টারটাও খুলবো অবশ্যই, আপনাদের দুজনকে পেয়েছি সেই চ্যাপ্টারে অবধারিতভাবেই যাওয়া হবে, তবে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার আমার সময় হয়েছে, বিরতিটা নিয়ে তারপর বাকি গল্প করছি। দর্শক, ZSRM নিবেদিত বন্ধু তারা অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর এজাজ এবং ফারুক আহমেদ, দুই অভিনেতা এবং বন্ধু তারা। তাদের সঙ্গে গল্প করছিলাম, গল্পের আসর মাত্র জমে উঠেছে, বিরতিতে যাবার সময় হয়ে এলো, বিরতি পর ফিরছি আবারও, আশা করি সাথেই থাকবেন। প্রিয় দর্শক, স্বাগত সবাইকে বিরতি পর আরেকবার ডিবিসি নিউজের পর্দায়, সাথে আছে আমি নীলহুরে জাহান। দেখছেন ZSRM নিবেদিত বন্ধু তারা অনুষ্ঠান। এদের এই বিশেষ আয়োজনে আমরা শোবিজ অঙ্গনের বন্ধুদের নিয়ে আসছি এবং শুনছি তাদের কাজের কথা, বন্ধুত্বের গল্প। সেই গল্পে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মিডিয়া ইন্ডাস্ট্রি দুই তারকা বন্ধু ডক্টর এজাজ আহমেদ এবং ফারুক আহমেদ। দুই অভিনেতার সঙ্গে গল্প হচ্ছিল, আবার গল্পেই ফিরে যাচ্ছে। কাজ নিয়ে, ঈদ নিয়ে কথা বলতে বলতে আমরা কাজের প্রসঙ্গে, হুমায়ূন আহমেদ প্রসঙ্গেই চলে এসেছি। কি মনে হয় আসলে, এই যে ডক্টর এজাজ আপনি মেনশনও করলেন যে একটা সময় যখন হুমায়ুন স্যারের সাথে কাজ করতাম তখন অনেক এক্সাইটেড থাকতাম যে ঈদের সময় আসলে এই কাজটা কখন দেখব, কি করব, তারপরে সেই এক্সাইটমেন্টটা, সেই আনন্দটা আপনি আর খুঁজে পান না, সেটাও বলছিলেন। এখনো নিশ্চয়ই খুব মনে পড়ে সেই সময়গুলোর কথা, আপনি কিভাবে স্মৃতিচারণ করেন? হ্যাঁ, এখনও মানে সব সময় মনে পড়ে। অভিনয় করতে গেলে মনে পড়ে। এই ডিবিসিতে পৌঁছবার পর আমি আর ফারুক ভাই যখন একসঙ্গে বসেছিলাম, তখনও ফারুক ভাই হুমায়ুন স্যার নাটকের একটি সংলাপ বলতে বলতে উনি এখনও হাসছিলেন এবং মানে প্রাণবন্ত হাসি হাসছিলেন। সেই তখনকার কত বছর, 20 বছর আগের সংলাপ মনে করে এখনও মানুষটি হাসছেন। খুব আমার সেই জানতে ইচ্ছে সংলাপের করছে শক্তি কোন কতটুকু সংলাপটা। বুঝে নেন, সেই সংলাপের শক্তি কতটুকু। একই প্রশ্নই যাই তাহলে, হুমায়ুন আহমেদকে নিয়ে কথা বলছিলাম, আপনি কতটা শূন্যতা অনুভব করেন? উনি ছিলেন আমাদের বটবৃক্ষ। তো ধরেন বটবৃক্ষটা এখন নেই, আমরা তার ছায়ায় ছিলাম, এখন সেই ছায়াটা সরে গেছে। রোদের ভিতরে আমরা, তপ্ত গরমের ভিতরে আমরা এখন ঘামছি। আমার ফিলিংসটা এইরকম, আমরা দিশেহারা। হ্যাঁ, তারপরে মানিয়ে নিতে হয়েছে, যেহেতু চলে যায় সবাই, চলে যেতে হয় সবাইকে, তো ওইভাবেই মানিয়ে নিচ্ছি। কিন্তু আমার সবসময় মনে হয় যে আমি ঘামছি, ক্রমাগত ঘামছি, ভালো লাগছে না, এরকম মনে হয়। শয়ন স্বপনে ফিল করি তাকে। অনেকেই একটা কথা আপনাদের দুজন প্রসঙ্গে এই কথাটাও বলেন যে হুমায়ুন আহমেদের আবিষ্কার, এই জিনিসটা শুনলে কতটা ভালো লাগে বা ভালো লাগে কিনা? অবশ্যই আবিষ্কার, কারণ আমি টেলিভিশনে, আমি ব্যক্তিগতভাবে টেলিভিশনের পরিচিতি বা পপুলারিটি সেটা হুমায়ুন ভাইয়ের নাটক থেকেই আমার পাওয়া। কারণ আমি মঞ্চে তার আগে 10 বছর থিয়েটার করেছি, ঢাকা থিয়েটার ঢাকা করেছেন থিয়েটারে আপনি, এখনো ছিলাম। তো থিয়েটার করেন মনে হয়? হ্যাঁ, সময় দেওয়া আমার হয়। এখন থিয়েটারের বয়স 40। আমি ডিরেকশন দেব এই ঈদের পরের থেকে আচ্ছা, okay. একটা ঢাকা থিয়েটারের বেশ। মঞ্চে। তো
আমি পরিচিতি এবং আমার যে আজকে বাংলা ভাষাভাষী সবাই আমাদেরকে চেনে, ডাক্তার এজাজ আমাকে, এটার মানে মূলই হচ্ছেন হুমায়ুন আহমেদ। হ্যাঁ, আমরা তো হুমায়ুন আহমেদের নাটক মানে একটা ভিন্ন জিনিস দেখেছি, সেটা আলাদা জগৎ। এখনো যদি কোনো ক্লিপ জাস্ট ভেসে আসে, কোনো ডেসক্রিপশন ছাড়া, বর্ণনা ছাড়া, আমরা ওটা দেখেই বুঝতে পারি যে এটা হুমায়ুন আহমেদের কাজ। কারণ ডায়লগ ডেলিভারি হোক, সব কিছু মিলিয়ে আবহটাই ভিন্ন রকম থাকে। আপনি যেমন ছাত্রাবস্থা থেকেই নাটকের সাথে জড়িত ছিলেন, একটা প্যাশন ছিল, তারপর দীর্ঘ সময় থিয়েটার, সেখান থেকে নাটক, সেখান থেকে হয়তো হুমায়ুন আহমেদের আপনার সাথে পরিচয় বা আপনাকে তার নাটকে নেওয়া। কিন্তু ডক্টর এজাজ, আপনার ক্ষেত্রে ব্যাপারটা কেমন ছিল? আপনি তো প্রফেশনালি সেভাবে কোনো থিয়েটার গ্রুপের সাথে ছিলেন না। হাতুড়ে অভিনেতা ছিলাম। আচ্ছা, হাতুড়ে ডাক্তার যেরকম শুনেছি হাতুড়ে আমি। ডাক্তার, কোনো ডিগ্রি নেই, কোনো পড়াশোনা নেই, তারপর ডাক্তারি করে, অন্যায় করে, আমিও সেরকম হাতুড়ে অভিনেতা ছিলাম। আচ্ছা, আমার ফারুক ভাই যেরকম অনেকের কাছ থেকে শিখেছেন কাজ, অনেক গুণী মানুষদের কাছ থেকে শিখবার সুযোগ হয়েছে, মঞ্চ করেছেন, আমিও মঞ্চে কাজ করেছি। কিন্তু যাদের সঙ্গে কাজ করেছি তারা সেরকম কেউ ছিলেন না, আচ্ছা, বলবার মতো কিছু ছিলেন উল্লেখযোগ্য না, কেউ নন। উল্লেখযোগ্য কেউই ছিলেন না। তারপরে আমার শুরু রেডিওতে, যখন কাজ শুরু করলাম প্রথম, তখন রেডিওতে আমি কিছু শিখেছি বললে ভুল হবে। তখন উচ্চারণের বিষয়টি ছিল গুরুত্বপূর্ণ এবং সংলাপ বলার একটা ভঙ্গি, সেটাও ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু অভিনয় বলতে যেটা বোঝায় সেটা আমি হুমায়ুন স্যারের কাছ থেকে শিখেছি। হুমায়ুন আহমেদ আপনাকে কিভাবে পেলেন, কিভাবে আপনার তার সাথে এটা সংযোগটা হলো? ওই যে অভিনয়ের ইচ্ছাটা তো আগে থেকেই ছিল, রেডিওতে করতাম, তখন আমি রংপুরে পড়াশোনা করি। তারপর যখন ঢাকায় আসলাম, তখন রংপুরে যখন পড়াশোনা করি তখন আমি রংপুর রেডিওতে অডিশন দিয়ে সেখানকার নাট্যশিল্পী ছিলাম এবং সেখানে আমি খবর পড়তাম, আচ্ছা, স্থানীয় সংবাদ পড়তাম। প্রথম অডিশন দিয়েছিলাম সংবাদ পাঠক হিসেবে, এনলিস্টেড হলাম, সংবাদ পাঠ করলাম। কিন্তু সেটা তো আমার মানে মনের প্রশান্তি, খোরাকটা মিটছে না। মনের খোরাক তো মেটেনি। আচ্ছা, তখন আমি নাট্যশিল্পী হিসাবে অডিশন দিলাম রেডিওতে, এনলিস্টেড হলাম, তারপর রেডিওতে কাজ করলাম বেশ কয়েক বছর। ঢাকায় যখন আসলাম তখন টেলিভিশনে অডিশন দিলাম, অডিশন দেওয়ার পরে এনলিস্টেড হলাম। এনলিস্টেড হয়ে তো আর লাভ নেই, কেউ ডাকে না, কারণ ওই যে মফস্বল থেকে এসেছি, মফস্বলের থিয়েটার, সেটারও কোনো মূল্যায়ন তো আর ঢাকায় তখন কেউ করে নাই। আর রেডিওতে কাজ, টেলিভিশনের কাজ, রেডিওর কাজ টেলিভিশনের কাজ একদম ভিন্ন। ওটার সঙ্গে এটার 16 আনা তুলনা করা যায় না। তো যেখানে টেলিভিশন এনলিস্টেড হওয়ার পরেও আসলে কেউ ডাকেনি, অনেক ঘুরেছি, অনেকের কাছে রিকোয়েস্ট করেছি, বলেছি যে আমি এনলিস্টেড হয়েছি অডিশন দিয়ে, কিন্তু এনলিস্টমেন্টের কোনো মূল্যায়ন করেনি কেউ। তারপর মোটামুটি ছেড়েই দিয়েছিলাম অভিনয় করার ইচ্ছা, ধরে নিয়েছিলাম যে মফস্বল থেকে এসেছি, ঢাকায় টেলিভিশনে অভিনয় করার যোগ্যতা আমার নেই। আমি কিন্তু একদম বাদ দিয়েছিলাম। এনলিস্টেড হওয়ার পরে 2-3 বছর আমি চেষ্টা করেছি, টেলিভিশন ভবনে ঘোরাঘুরি করেছি, প্রযোজকদের কাছে গিয়েছি। ফারুক ভাইয়ের তখন 12 রকম মানুষের শুটিং হয়, আচ্ছা, আমি সেই ফ্লোরে, ওকে, আমি দেখলাম ফারুক ভাইকে এবং দেখে তখন যে হতাশা, যাহারে এরকম আমার হলো না, উনি অভিনয় করছেন, আমার হলো না। আমার দৃশ্যটি মনে আছে, উনি একটা ব্যাগ নিয়ে দৌড়াচ্ছিলেন বোধহয়, এরকম একটা দৃশ্য ছিল। তো দেখে খুবই মানে কষ্ট হচ্ছিল যে আমি পারলাম না। বুঝতে পেরেছি। আমি কেন ব্যাগ নিয়ে দৌড়তে পারলাম না? হ্যাঁ, তো ড্রিম আমার যে কেন আমি ওই অভিনয়টা করতে পারলাম না। বুঝতে পেরেছি। তখন বাদই দিলাম অভিনয় করবার ইচ্ছা, ধরে নিলাম যে না, আমি অযোগ্য, অডিশনে এনলিস্টেড হয়েছি, হতেই পারি, তাই না? সেটা আমার কাছে তখন গুরুত্বপূর্ণ মনে হয়নি। পরে বাদ দিয়ে পড়াশোনায় ফিরে গেলাম। তারপরে পড়াশোনা শেষ করবার পরে, মানে উচ্চতর ডিগ্রি নেবার পরে, তখন আমার এখনকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, তখনকার IPGMR, জি, আমার যে প্রফেসর করিম, উনি ছিলেন হুমায়ুন স্যারের স্কুলের বন্ধু।
আচ্ছা, ওনারা একসঙ্গে বগুড়া জেলা স্কুলে পড়েছেন। তো ওনার সঙ্গে একদিন দেখা করতে যে হুমায়ুন স্যারের সঙ্গে দেখা, বাহ, তখন দুই বন্ধু এক জায়গায় ছিলেন, হুমায়ুন স্যারের অফিসেই আমার স্যার ছিলেন। তখন দেখা হুমায়ুন স্যারের সঙ্গে। তখন আমি স্যারকে বলেছিলাম যে স্যার, আমি টেলিভিশনে এনলিস্টেড, রেডিওতে অনেক দিন কাজ করেছি, কিন্তু কেউ আমাকে সুযোগ দিচ্ছে না স্যার। বলার সুযোগ হয়েছিল আমার। তো তখন স্যার আমাকে বলেছিলেন যে তুমি টেলিভিশনে এনলিস্টেড। তখন বাংলাদেশ টেলিভিশনের এনলিস্টমেন্টটা অত্যন্ত সম্মানজনক ছিল। এখনো তাই? আমাদের সময় মনে হয় অনেক একটু বেশি ছিল আমার অবশ্যই। ধারণা। হ্যাঁ, এখনকার অবস্থা আমি জানি না। তো স্যার শুধু বললেন যে তুমি বিটিভিতে এনলিস্টেড। আমি বললাম জি স্যার। তো স্যারের কথা শুনেই বুঝলাম যে টেলিভিশনে আমি এনলিস্টেড, এটি আমার একটা বড় যোগ্যতা। অবশ্যই। এবং তখন আমি সঙ্গে সঙ্গে স্যারকে বলেছিলাম যে স্যার, আমি এনলিস্টেড হয়েছি কিন্তু কেউ আমাকে ডাকে না স্যার। আচ্ছা, আমি অনেকের okay. পেছনে পেছনে ঘুরেছি, অনেককে রিকোয়েস্ট করেছি, কেউ আমার অনুরোধ রাখেননি। পরে স্যার আমাকে আঙ্গুল তুলে বলেছিলেন যে আমি তোমাকে ডাকবো। এবং তিনি কথা রেখেছিলেন। প্রথম কোন নাটকে ডাক পড়েছিল? স্যার প্রথম নাটক হচ্ছে সবুজ সাথী, সবুজ ছোট্ট সাথী। একটা ক্যারেক্টার ছিল। তারপর থেকে শুরু। তারপর থেকে শুরু, যাত্রা শুরু হওয়া নিয়েই কথা, এবং সেই শুরু গল্পটাই শুনলাম, খুব ভালো লাগছিল। এবং শুনতে শুনতে আমার কাছে একটা প্রবাদই মনে পড়ে যাচ্ছিল যে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, ব্যাপারটা এরকমই। না, এটা একদম শতভাগ সত্যি যে আপনি মন আমার থেকেই চেয়েছিলেন। আমার যদি জি। হুমায়ুন স্যারের সঙ্গে দেখা না হতো, তাহলে হয়তো আপনার আর অভিনেতা হওয়া আমি হতো না। যত সামান্য মাপের অভিনেতা হতে পেরেছি, জি, দর্শকদের কাছে যত সামান্য যেতে পেরেছি, হ্যাঁ, দর্শকদের ভালোবাসা যত সামান্য পেয়েছি, এটি অবশ্যই পেতাম না। এটির বিন্দুমাত্র পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। অবশ্যই তাই। যেখানে আপনি সুতরাং অভিনয়ের আশা ছেড়ে দিয়ে আমার অভিনেতা হবার পেছনে আল্লাহ পাকের অশেষ রহমত, হুমায়ুন স্যারের মাধ্যমেই এটি সম্ভব হয়েছে। আর কারো কোনো সহযোগিতা আছে আমি স্বীকার করি না। অবশ্যই, যেখানে আপনি অভিনেতা হওয়ার স্বপ্ন ছেড়ে দিয়ে মনের কষ্ট থেকে ডাক্তারি পেশাতেই মনোনিবেশ করেছেন, সেখানেই আপনার দেখা হয়ে গেল সেই গল্পের জাদুকরের সঙ্গে। আমার আরেকটা বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে, আবার ফিরছি দুজনের কাছে, আরো গল্প বাকি আছে। দর্শক দেখছেন ডিবিসি নিউজের ঈদের বিশেষ আয়োজন বন্ধু তারা অনুষ্ঠান, জেডএসআরএম প্রেজেন্স বন্ধু তারা অনুষ্ঠান থেকে ছোট্ট একটা বিরতিতে যাওয়ার সময় হলো আমার। আবারও বিরতির পর ফিরছি, আশা করি সাথেই থাকবেন। দর্শক স্বাগত আরো একবার বিরতির পর। আপনারা দেখছেন ডিবিসি নিউজের ঈদের বিশেষ আয়োজন জেডএসআরএম নিবেদিত বন্ধু তারা অনুষ্ঠান। আমার সাথে আজকে আছেন দেশের শোবিজ ইন্ডাস্ট্রির দুই তারকা বন্ধু ডক্টর এজাজুল ইসলাম এবং ফারুক আহমেদ। এই দুই অভিনেতার সঙ্গে গল্প করছিলাম, আবার ফিরে যাচ্ছে সেখানে। আমরা হুমায়ুন আহমেদকে নিয়ে গল্প করছিলাম, এবং এই গল্পের জাদুকরকে নিয়ে গল্প করলে মনে হয় যে গল্প করতেই থাকি। অসংখ্য কাজ করেছেন দুজনেই তার সাথে, টিভি নাটক হোক, ধারাবাহিক হোক, মুভি হোক। সেই সাথে আপনাদের দুই বন্ধু সাথে আরেক বন্ধুকে মিলে তারা তিনজন মোটামুটি আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছিল দর্শকের কাছে, এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম যে এই সিরিজের পরের গল্পটা কবে আসবে। তিনজনের প্রত্যাবর্তন আমরা দেখেছি দীর্ঘ সময় পর। সম্প্রতি নুহাস হুমায়ুন আহমেদের সুযোগ্য পুত্র, যিনি এই সময়ের অসাধারণ একজন ডিরেক্টর, তিনি খুব দারুণ দারুণ কাজ ডিরেকশন দিচ্ছেন। তার সঙ্গে মিলে এই তিনজনের আবার যে আশা, অভিজ্ঞতাটা কেমন ছিল? ভালো, খুবই ভালো, অসম্ভব ভালো, অসাধারণ। নুহাস হুমায়ুনের সাথে তো আমি এর আগে কাজ করিনি, এটা প্রথম কাজ, এটাই প্রথম। আচ্ছা, কিন্তু আমি যখন আজ রবিবার করি তখন সে ছোট আসতো, হ্যাঁ, এরপরও তার সাথে খুব কমই দেখাও, খুব কম হয়েছে। মাঝে মধ্যে একটু বড় হওয়ার পরে বা যখন নুহাসপল্লীতে যেত তখন। কিন্তু এত ডাঙর হয়েছে সে, এত বুদ্ধিমান হয়েছে এটা শুনেছি, বা তার এই পেট কাটা শ দেখেছি, তো ওইটা দেখেও আমি অভিভূত হয়েছি। তো আমার ধারণা ছিল যে সে ভালো কাজ করবে, কিন্তু সে এত ভালো কাজ করবে এটা আবার আমার মনে হয়নি আর কি। যে সে সিরিয়াসটাও বোঝে, হ্যাঁ, হাসির বিষয়টাও বোঝে, হ্যাঁ, সূক্ষ্ম জিনিসগুলিও বোঝে, পরিমিতি বোধ যেটা আমি বললাম হুমায়ুন ভাইয়ের ক্ষেত্রে ছিল, সেটাও তার নখদর্পণে। ডক্টর এজাজ, আপনার কাছে কেমন লেগেছে? প্রথম যখন টেলিফোন পেলাম, আমাদের তো যে কোনো কাজের আগে একটা টেলিফোন আসে যে কাজটা করতে আমরা চাই আপনাদেরকে নিয়ে। প্রথম টেলিফোন আসলো যে আমাদের তিনজনকে নিয়ে বিকাশ
বিজ্ঞাপনের কাজ করবে, বিজ্ঞাপন চিত্রের কাজ করবে। আমি অতটা হয় না যে একটা খবর শুনে খুবই আনন্দিত হয়ে যাওয়া, আমি তা হইনি, কারণ তখন পর্যন্ত আমি জানি না যে ডিরেক্টর কে। আচ্ছা, কারণ হুমায়ুন স্যার তারা তিনজন বানাবার পরে অনেকেই তারা তিনজনের আদলে, তারা তিনজনের ছায়ায় অনেক নাটক বানিয়েছে, আচ্ছা, অনেক। সেগুলি তারা তিনজনের কাছেই আসতে পারেনি। আমাদের তিনজনকে নিয়েও অনেকে বানিয়েছেন ওই ছায়ায়, তারা তিনজনের ছায়ায়। সেটিও স্যারের তারা তিনজনের ধারে কাছে যেতে পারেনি। তো আমার ধারণা সেরকমই ছিল যে অবশ্যই আবার কেউ সেই হুমায়ুন স্যারের তারা তিনজনের ছায়া নিয়ে বিকাশের কাজ করবে। একদম শেষ সময় আমি জানতে পারি যে এটা ডিরেক্টর নুহাস হুমায়ুন, এবং আমার আনন্দটা তখনই শুরু হয়। হুমায়ুন আহমেদ কি আপনাদের বন্ধু ছিলেন? বলছিলেন যে অভিনয় করতে করতে সময়টা কিভাবে কেটে যেত বুঝতেই পারতেন না। বন্ধুত্বের জায়গা থেকে তিনি কেমন ছিলেন? আমি বলবো, দুজনেই বলেন, কোনো সমস্যা নেই, আলাদা আলাদা করে বলতে হবে। হুমায়ুন স্যার আমার স্যার ছিলেন, আচ্ছা, আমার শিক্ষক ছিলেন, আচ্ছা, আমার গুরু ছিলেন, এবং আমার অনেক শ্রদ্ধার পাত্র ছিলেন। ফারুক আহমেদ কি বলবেন? আমি তো হুমায়ুন ভাই বলি, এটার একটা কারণ হচ্ছে যে হুমায়ুন ভাই ছোট ভাই আহসান হাবিব আবার আমার স্কুলের ফ্রেন্ড। আচ্ছা, তো আমি বড় ভাই হিসেবে মনে করতাম, গুরু হিসেবেও মনে করতাম, বন্ধু হিসেবেও মনে করতাম। তবে আমি একটু প্রথম দিকে মিশতাম, পরে যখন বেশি কাজ শুরু হলো তখন আমার মনে হলো যে না, মানে আহসান হাবিবের যেহেতু বড় ভাই, আমার বড় ভাইকে যতটা সম্মান করি আসলে ওইভাবেই বোধহয়, তখন আমি একটু দূরত্ব বজায় রেখেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। দুজনের বন্ধুত্বের বয়স কতদিন হয়েছে? হুমায়ুন স্যারের সঙ্গে পরিচয় যতদিন ততদিন। সেটা কত বছর হবে ফারুক ভাই? এটা 91, 92, 30 বছরের উপরে হ্যাঁ, বন্ধুত্ব। এরকমই হবে। দীর্ঘ সময় দুজনকে অনেকভাবে জেনেছেন, অনেক কিছু এসেছে দুজনের জীবনে এই সময়ের মধ্যে। ফারুক ভাইয়ের অভিনয় জীবনটা তো আমার আগে থেকে জি। ঢাকায়। হ্যাঁ, আমার অভিনয় জীবন টেলিভিশনে, ফিল্মে ফারুক ভাইয়ের সঙ্গে পরিচয় যতদিনের ততদিনের। কারণ আমি যখন স্যারের ওখানে, তখন ফারুক ভাই স্যারের ওখানে। সুতরাং ফারুক ভাইয়ের সাথে ততদিনের বন্ধুত্ব যতদিন আমি হুমায়ুন স্যারের কাজ করেছি। দুজনের এমন কিছু কি আছে দুজনের মনে যেটাই দীর্ঘ সময় বলি বলি করেও বলা হয়নি? না, আমার আছে। যা বলার বাকি ছিল তার চেয়ে বেশি বলেছি আমার মনে হয়। ডক্টর এজাজ তো বেশি বলেছেন, কিন্তু ফারুক আহমেদ বলার বাকি রেখেছেন। আমার বলার যে আপনি আর একটা বিয়ে করেন, এটা মনে মনে কেন? করুক, আর এত টাকা পয়সা এত কিছু কে খাবে? টাকা পয়সা হলে বিয়ে করতে হবে আরেকটা? মজা করলাম। সেটা তো বুঝতে ভাই পেরেছি, অত্যন্ত ভালো মানুষ তবে হ্যাঁ, এবং অত্যন্ত সাংসারিক। জি, মানে সে সন্তানদের ছাড়া, আমি তো জানি কিছু বুঝে না, পুরা এই বাচ্চা চারজনকে সে অনেক অসাধারণভাবে মানুষ করেছেন ভাবি। সো আমি চাই না এটা বললাম মজা করার। কিন্তু মজা যে করেছেন এই এপিসোডটা যখন তার বউ দেখবেন তারপর হ্যাঁ, কিন্তু খুশি হবেন। এই যে আমি খুশি বললাম যে না, ভাবি অত্যন্ত ভালো মানুষ, সংসার টিকে আছে, মজা। ভাবিকে বুঝবেন তো যথেষ্ট বুদ্ধি আছে। আচ্ছা, কেউ কারো সম্পর্কে খুব একটা সেরকম খারাপ কিছু তো বলেননি, কিন্তু দুজনের সবচেয়ে ভালো দিক কোনটা বলবেন? মানে থাকে না যে দীর্ঘ সময়ে বন্ধু হিসেবে অনেকভাবে দেখেছেন, অভিনেতা হিসেবে অনেকভাবে দেখেছেন, একটা চারিত্রিক বৈশিষ্ট্য বলেন ফারুক আহমেদকে নিয়ে যেটা আপনার কাছে মনে হয় অসাধারণ। আমরা দুজন হুমায়ুন স্যারকে অনেক শ্রদ্ধা করি, অনেক শ্রদ্ধা করি। এটা কিন্তু হয় না, একজন শিক্ষককে সব ছাত্র পছন্দ করে না, সব ছাত্র একই মাপে সম্মান করে না, কিন্তু আমরা হুমায়ুন স্যারকে একই মাপে শ্রদ্ধা করি, সম্মান করি, হৃদয়ে জায়গা দিয়ে রাখি। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি আপনার কাছে যদি জানতে চাই, মানুষ হিসেবে ডক্টর এজাজের কোন জিনিসটা আপনার সবচেয়ে ভালো লাগে? মানে সর্বোপরি মানুষ, অভিনেতা, ডাক্তার, আমার সবচেয়ে ভালো বললাম একটু আগে, এই যে ডাক্তারি যে পেশাটা, যে সে এত কষ্ট করে সেই গাজীপুরে যায়, আবার এই বয়সে বাসায় আসে এখন পর্যন্ত, বা মানে যে কোনো রাত 3টার সময়, আমি না, আমারটা তো সে আলাদাভাবে নিচ্ছে। সবাই যেটা বলে, এই আমাদের যারা নাটকে আছে প্রত্যেকটা লোক বলবে যে রাত 3টা
4টা 5টা যখন ফোন দেওয়া হবে, যদি অসুখের ব্যাপারে কোনো কিছু সাজেশন দরকার হয় সে দিবেই, এবং সাথে সাথে আপনার ডক্টর কি ডক্টর এজাজ? যে কোনো সমস্যা, শারীরিক সমস্যা হলে কি প্রথম হ্যাঁ কলটা প্রাইমারি মানে একটা প্রাথমিকভাবে তো অবশ্যই, মানে আমি এখন একটা হয়তো আমার ডায়রিয়া হয়েছে, আমি কি করব, আমি কি করব, ব্যাস বলে দেবো যে আপনি ওষুধ খেয়েন না, আপনি যতবার টয়লেটে যাবেন ততবার, এই যে সে বলেছে ততবার আপনি স্যালাইন খাবেন। আচ্ছা, মানে এটা আমি তার কাছ থেকে শিখেছি, অনেক কিছু অনেক জানি আমি মোটামুটি 20% ডাক্তার। কিন্তু কখনো কি এমন হয়েছে যে জীবনের এমন একটা সময়ে বন্ধু হিসেবে তাকে প্রত্যাশা করেছেন কিন্তু সেভাবে তাকে পাননি? না, এরকম মনে হয় না, কারণ এটা না হওয়ার কারণ হচ্ছে যে সেও অনেক ব্যস্ত, আমি জানি অনেক ব্যস্ত, অনেক কর্মঠ। তার আরেকটা ভালো দিক হচ্ছে অনেক কর্মঠ, অনেক টাকা আছে তারপরেও টাকার জন্য না, সে ঘুরে হলো যে কাজের জন্য। আমার মতো কাজ পাগল আমরা। আচ্ছা, বারবার কিন্তু একটা কথা বলছেন যে আপনার অনেক টাকা আছে, অনেক টাকা আছে, কিছু বলতে চান এই ব্যাপারে? এটা মজা করছে ফারুক ভাই জানে যে আমার টাকা নাই, এই জন্যই বলছেন। আমার একদম কলিজার ভেতরের খবর উনি জানেন। আপনাকে নিয়ে তো আমরা অনেক ইন্টারভিউতে অনেক কিছুই দেখেছি, এবং আপনার রোগী দেখার ফি নিয়েও অনেক ধরনের কথা হয়েছে, অনেক ধরনের ভাইরালও হয়েছে যে আপনি আসলে নামমাত্র মূল্যেও অনেক রোগী দেখেন। সেটা না, এটা আসলে মানে মূল বিষয় যেটা, সেটা রোগী দেখাটা হচ্ছে বড় কথা। রোগী হয় না যে আমি রোগী দেখে একটা প্রশান্তি পাই, শান্তি পাই, সুতরাং যাই, এবং না গেলে মনে হয় যে একটা অপরাধ করলাম। এটাই হচ্ছে বিষয়, একটা অপরাধ বোধ কাজ করে। যে বললাম না যে আমি একসময় ঈদের দিনও রোগী দেখেছি বিকেলবেলা, যখন গাজীপুরে থাকতাম। ঝড় বৃষ্টি হলেও যাই, মনে হয় যে আজকে তো ঝড় বৃষ্টি, অনেক চেম্বারে তো হয়তো বা কেউ কাউকে পাবে না, একটা ঝড়ের মধ্যে যদি আমার চেম্বারে কেউ আসলো কষ্ট করে 50 কিলোমিটার দূর থেকে, আসার পরে সে আমাকে পেল না, এটা তো তাকে অনেক কষ্ট দিবে অবশ্যই। আবার হতে পারে যে অত্যন্ত জরুরি চিকিৎসার তার প্রয়োজন, সে হয়তো বা বুঝবেও না যে হাসপাতালে যাওয়াটা জরুরি। সে মাথায় নিয়ে চলে এসেছে যে আমি ডাক্তার এজাজকে দেখাবো, আমাকে যদি না পায় এই ঝড়ের মধ্যে, এই বৃষ্টির মধ্যে, তো আমার যাওয়া উচিত। হ্যাঁ, এবং আমি ঈদের দিন যখন বসতাম চেম্বারে, আমার মনে আছে আমি ঈদের দিন বিকেলবেলাও অনেক পেশেন্ট দেখেছি, অনেক পেশেন্ট দেখেছি, কারণ অসুস্থতা তো আর ঈদ পর্ব মানে না, তাই না? অবশ্যই। আমরা গল্প করতে করতে একেবারে শেষের দিকেই চলে এসেছি। ঈদ নিয়ে গল্প করছিলাম, এই জিনিসটা শুনতেই ভালো লাগছে যে এক একজনের ঈদটা এক এক রকম হয়, তবে কিছু কিছু পেশা ঈদটা একটু ভিন্ন রকমই হয়, সেখানে আলাদা করে ছুটির অবকাশ থাকে না। সবশেষে যারা দেখছেন দর্শকদেরকে কি বলবেন ফারুক আহমেদ? সবাইকে আবারও ঈদ মুবারক। ঈদের সময়টা ভালো কাটুক, আগামী দিন ভালো কাটুক, দেশের মঙ্গল হোক, মানুষ ভালো থাকুক, এই কামনা করছি। ডক্টর এজাজ কি বলবেন? সবার জীবনের প্রতিটি দিন যেন ঈদের মতো আনন্দময় হয়, তবে আমার মতো ঘুমময় যেন না হয়। কিন্তু সেটা তো আপনি নিজের জন্য চান না, সেটা আমি ঘুমময় শুধু ওই ঈদের দিনটুকু কিংবা ঈদের পর দিনটুকু চাই, কিন্তু ঈদের আনন্দ আমি চাই সব মানুষের যেন বছরের প্রতিটি দিন আসে, প্রতিটি দিন থাকে। খুব সুন্দর চাওয়া, এবং অনেক ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকবে। আমরাও চাইবো আপনারও সারা বছর জুড়ে ঈদের আনন্দটাও থাকুক, আর ঈদের দিন আপনার প্রতি ঈদেই আপনার খুব ভালো ঘুম হোক, এটা আমাদের পক্ষ থেকে চাওয়া থাকবে। ফারুক আহমেদ, আপনার জন্য অনেক শুভকামনা। লেখালেখি করছেন, আপনার কণ্ঠে কিন্তু আমরা একটা কবিতা শুনছি, সেই কবিতাটা শুনতে শুনতে বিদায় নেব। তার আগে আমি দর্শকের কাছ থেকে একটু বিদায়টা নিয়ে আসি। দর্শক দেখছিলেন ZSRM নিবেদিত বন্ধু তারা অনুষ্ঠান। আমাদের শোবিজ ইন্ডাস্ট্রির তারকা বন্ধুদের নিয়ে এই আয়োজন আমরা সাজিয়েছি ডিবিসি নিউজের পর্দায়। যারা এতক্ষণ আয়োজন দেখেছেন অনেক অনেক ধন্যবাদ। আজকে দুই বন্ধুর গল্প আমরা শুনছিলাম, শেষ করব অভিনেতা ফারুক আহমেদের কণ্ঠে একটি কবিতা শুনতে শুনতে। ধন্যবাদ আর একবার সাথে থাকার জন্য। চলুন একসাথে কবিতা শুনি। তোমার হাতে ইচ্ছে করে খাওয়ার কুরুলিয়ার পুরনো কই ভাজা, কাওয়ার মতন মুন্সিবাড়ির দাওয়ায় দেখব বসে তোমার ঘষা মাজা, বলবে নাকি এসেছে কোন গাওয়ার, ভাঙলে পিঠে কালো চুলের ঢেউ, আমার মতো বলেনি আর কেউ, তবু তো হাত নাড়িয়ে দিয়ে হাওয়ায়
দেখিয়ে দিলে শহরে পথ যাবার। ধন্যবাদ। খুব সুন্দর।